দর্শক, আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। শপথ নিল নোবেল জয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে 14 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কাজ হবে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দিনের মতো রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করলেন শিক্ষার্থীরা, বিভিন্ন মহলের প্রশংসা। রাজধানীর বিভিন্ন এলাকায় গত রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে, পাহারা দেন স্থানীয়রা। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। এ সময় সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সামরিক বেসামরিক কর্মকর্তাগণ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের শপথের পর 13 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। তারা হলেন সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এম শওকত হোসেন, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, নুরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। ঢাকার বাইরে থাকায় সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুকি আজম আজ শপথ নিতে পারেননি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি
ফরিদা আক্তার সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। দর্শক, বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে ছিলেন সহকর্মী মিজানুর রহমান। স্টুডিওতে এই মুহূর্তে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। মিজান, শপথ অনুষ্ঠানে আসলে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীকে আমরা দেখেছি, প্রায় 450-র উপরে অতিথি ছিল। আসলে প্রধান কারা অতিথি ছিলেন এই আয়োজনে? প্রধান অতিথি আমরা তো অন্যান্য যে সমস্ত সময় সরকার নির্বাচিত হওয়ার পর যখন শপথ নেয়, আমরা সেই ধরনেরই একটা কার্যক্রম দেখেছি। আপনি জানেন যে বঙ্গভবনের দরবার হলে সরকারি এই প্রথাটা খুবই রেওয়াজ মেনে হয়। সেখানে কিছু কমন কিছু আনুষ্ঠানিকতা থাকে। আমরা প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দই দেখেছি। আপনি যারাকে গত কয়েকদিন থেকে টিভি চ্যানেলে বেশি সরব দেখেছেন, তাদের প্রতিনিধিরাই ওখানে ছিল। তাছাড়া তো আমরা দেখতে পেয়েছি 3 বাহিনীর প্রধানও ছিলেন, তারা পাশেই ছিলেন। তো এটা খুব একটা নতুন কিছু নয়। অন্যান্য সময় যেরকম প্রতিনিধি থাকে, সুশীল সমাজের প্রতিনিধি, সামরিক বেসামরিক কর্মকর্তা, শ্রেণী পেশার মানুষ, তাদেরই দেখেছি। তবে এবার যেহেতু আমরা এই সরকারটা একটা ভিন্ন রকম একটা পরিস্থিতিতে হচ্ছে, আপনি জানেন যে বেশ কিছু দিন ধরে চলা একটা আন্দোলনের পর একটা সরকার প্রধান পদত্যাগ করে দেশ থেকে চলে গেলে তারপরে যে সরকার গঠন হলো অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে আমরা দেখেছি যে এবার গত কিছুদিন টানা যদি 4টা সরকারের কথা বলি, তাহলে আমরা দেখেছি এবার হেফাজতে ইসলামের প্রতিনিধিরা ছিলেন, জামায়াত ইসলামের প্রতিনিধিরা ছিলেন। এটা একটা বড় চমক বলতে পারেন, বা হচ্ছে মানুষের কিছু উৎসাহের জায়গা হতে পারে। অনেক দল, আপনি জানেন যে হেফাজতে ইসলামের প্রতিনিধি নিয়ে গত কয়েকদিন ধরে একটা আলোচনা সমালোচনা আছে। যদিও অনেকে বলছেন যে তাদের একটা বৃহৎ জনগোষ্ঠী, তো তাদের প্রতিনিধি থাকাও হচ্ছে গণতন্ত্রের মধ্যে পড়ে আর কি, বা সমতার মধ্যে পড়ে, এরকম একটা ব্যাপার। তো এটা রেওয়াজ মেনে একটা সরকারের একটা রুটিন একটা ব্যবস্থা যেটা আমরা দেখতে পেয়েছি। আজ তো প্রায় 13 জন উপদেষ্টা শপথ নিলেন। এই শপথের আনুষ্ঠানিকতার পরে নিশ্চয়ই তারা গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। কথা বলার সুযোগ হয়েছে কিনা কারোর সঙ্গে? অনেকে কথা বলেছেন। আমরা প্রধান যিনি উপদেষ্টা হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে কথা হয়নি। খুব স্বাভাবিকভাবেই ওনাকে সেই জায়গাটা দেওয়া হয় না। আপনি জানেন যে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ওভাবে গণমাধ্যম জিজ্ঞেস করা বা ক্যামেরার বুম নিয়ে ধরাটা একটু অশোভন হয়। তবে যে সমস্ত উপদেষ্টাগণ আছেন তাদের বেশিরভাগ কথা বলেছেন, এবং তারা সবসময় একটি কথা বলেছেন, দেখতে পেয়েছি যে তারা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে
দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা কীভাবে করা যায় সেটা নিয়ে তারা কাজ করবেন। এবং প্রথম যে কাজটি তারা করতে চাচ্ছেন যে আপনি আবারও বলি যে এটা যেহেতু একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দাবির প্রেক্ষিতে গঠিত হওয়া সরকার, তো সেখানে সেই আন্দোলনে দাবি আদায়ে দেখেছি আমরা যে বেশ কিছু শিক্ষার্থী সহ অন্যান্য মানুষজন প্রাণ হারিয়েছেন। তো তাদের বিচারের একটা ব্যবস্থা করা হবে। আপনি জানেন এই সরকারও অন্যান্য সরকারগুলোর মতো রুটিন কিছু ওয়ার্ক করবেন, তারা দপ্তর বন্টন হবে, তারা দপ্তরে বসবেন, সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সাথে সাথে তারা সে কাজগুলো করবেন যেখানে অন্যায় অনিয়ম হয়েছে, বিশেষ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিচার কিভাবে করা যায়, ঐক্যপন্থী কীভাবে পৌঁছানো যায় বা কীভাবে বিচার হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এছাড়াও আপনি জানেন যে এই সরকারে দুইজন শিক্ষার্থীদের প্রতিনিধি আছেন, নাহিদ ইসলাম। তো নাহিদ ইসলাম ছাড়া আরও একজন আছেন আসিফ মাহমুদের সাথে কথা বলার আমাদের সুযোগ হয়নি, আমরা নাহিদ ইসলামের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তিনি কিন্তু আন্দোলনের সময় যেরকম আমরা দেখেছিলাম যে খুবই ফ্লুয়েন্ট, শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে খুব সোচ্চার ছিলেন বিভিন্ন দাবি নিয়ে, বক্তব্য কিন্তু সেই আন্দোলনের মতোই মানে সোচ্চার থাকার যে পক্ষে ছিলেন বক্তব্য এরকমই দিয়েছেন। তিনি বলছেন যে গত কিছুদিন ধরে চলা যে আন্দোলন সংগ্রামে মানুষজন নিহত হয়েছে তার দায়ভার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে, এবং তিনি এও দাবি করছেন যে তাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফিরিয়ে এনে দেশে তার বিচার করার একটা ব্যবস্থা, এই প্রক্রিয়ার কথাও তিনি কিন্তু জোর গলায় বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে। নিশ্চয়ই এই যে শপথের আনুষ্ঠানিকতা তো শেষ হলো, এখন একটি অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন। আপনি বলছিলেন দপ্তর বন্টন, কালকে তো আগামীকাল শুক্রবার রাষ্ট্রীয় ছুটির দিন, তারপরের দিনও আসলে ছুটি থাকে বাংলাদেশে। এই দপ্তর বন্টন সম্পর্কে কোনো আন্দাজ বা আইডিয়া আপনার রয়েছে কিনা, বা সেখানে কোনো ধরনের গুঞ্জন আপনি শুনতে পেয়েছেন কিনা, কাকে কোন দপ্তর? এটা সাধারণত আগে থেকে ফিক্সড হয়ে যায়। আমরা যেমন অন্য দপ্তরের ক্ষেত্রেও যেটা দেখেছি, না অন্য সরকার নির্বাচিত সরকারের ক্ষেত্রেও যেটা দেখেছি যে একটা তো ফরম্যাট করে রাখা হয়। আপনি জানেন যে মন্ত্রিপরিষদ বিভাগ এটা নিয়ে কাজ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব মাহবুব হোসেন, তিনি তো গত কয়েকদিন থেকে এটা নিয়ে কাজ করছেন। নিশ্চয়ই তাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা একটা সিগনেচারের ব্যাপার থাকে। আপনি জানেন যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এটা বন্টন করা হয়। তো এটা মোটামুটি নির্ধারিতই, শুধু এখন প্রজ্ঞাপনটা হওয়ার অপেক্ষা। তবে যেহেতু কালকে শুক্রবার, আপনি বলছেন শনিবার, অনেক সময় দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ কাজও কিন্তু শুক্র শনিবার বা বিশেষ মুহূর্ত কিন্তু এটা আমরা দেখেছি এর আগেও, যে এটা শুক্রবার রাতে কিংবা শনিবার রাতের দিকেও কিন্তু এটা এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। তো এটা আমি যতটুকু গত কিছু সরকারের এই প্রজ্ঞাপনগুলো দেখার অভিজ্ঞতা আছে তাতে মনে হয় যে এটা খুব শীঘ্রই হয়ে যাবে, এবং এমন হতে পারে যে আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে এটা মানুষ জেনেও যাবে যে দপ্তর বন্টন হয়ে গেছে। কারণ যদি দপ্তর বন্টন না হয়, আপনি জানেন যে রোববার থেকে অফিস আদালত খোলা হবে, তো রোববার তো তারা প্রথম অফিস করবেন। তো দপ্তর যদি বন্টন না হয় তাহলে তারা কোন দপ্তরে আসবেন? সাধারণত এরকম কখনো হয় না নির্বাচিত সরকারের সময়, যে দেখেছি আমরা যেটা, যে মন্ত্রিপরিষদ বিভাগে এসে কেউ এসে চাবি নাই বা মানে প্রজ্ঞাপন দেখে দপ্তর বন্টন হয়, এরকম তো বিষয়টা না। তাদেরকে আগে জানিয়ে দেওয়া হয় প্রজ্ঞাপন হওয়ার পরে, যাতে করে তারা একটা ছুটি শেষ হওয়ার পর তারা যেন তাদের দপ্তরে এসে কাজ করতে পারেন, জয়েন করতে পারেন। এবং এটা তো আমরা অন্যান্য সময়েও দেখেছি যে যখন দপ্তর বন্টন হওয়ার আগে সে সমস্ত মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তরকে একটা নির্দেশনা দেওয়া হয় এবং তার নামফলক বসানো, চেয়ার সহ তার ডেস্ক তৈরি করা, এবং মন্ত্রণালয়ের কর্মচারীদের মধ্যে সেরকম একটা তোড়জোড় হয়তো এরই মধ্যে শুরু হয়ে গেছে। নিশ্চয়ই। মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের যে আনুষ্ঠানিকতা সেটি নিয়ে আপনি আমাদের বলছিলেন, দর্শক এই সহকর্মী জানাচ্ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রত্যাশা করেন দ্রুততম সময়ে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা রক্ষার আহ্বান জানান নরেন্দ্র মোদী। নিজের এক্স এডে ডক্টর ইউনূসকে এই অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। শিক্ষক থেকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাঁর ক্ষুদ্র ঋণ কার্যক্রম তাকে এনে দিয়েছে শান্তিতে
নোবেল পুরস্কার, যা বাংলাদেশকে বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এর ফলে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই থেকে বিশ্বজুড়ে তার সুনাম। 1940 সালে 28 জুন চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম ইউনুসের। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় 16তম স্থান অধিকার করেন তিনি। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। 1960 সালে স্নাতক ও 1961 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগ দেন ডক্টর ইউনুস। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন তিনি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর ইউনুস বিদেশে জনমত গড়ে তোলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। দারিদ্র দূরীকরণের লক্ষ্যে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক, চালু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম। জামানতবিহীন ও যৌথ দায়িত্ব ভিত্তিক ক্ষুদ্র ঋণের সাফল্য 2006 সালে তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে এনে দেয় শান্তিতে নোবেল পুরস্কার। এই পর্যন্ত 42টি দেশে 132টি প্রতিষ্ঠান অনুসরণ করেছে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেল। কিন্তু গত 1.5 দশক তিনি দেশে কোণঠাসা ছিলেন। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের। জড়ানো হয়েছিল মামলা মোকদ্দমায়। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার গঠনে 5 মাসের মাথায় 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। এর মধ্যেই জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 8 আগস্ট বৃহস্পতিবার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মোহাম্মদ হাসিব, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া 13 উপদেষ্টার প্রায় সবাই নিজ নিজ ক্ষেত্রে বেশ পরিচিত। তারা গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই দেশের জন্য কাজ করছেন। চূড়ান্ত হওয়ার আগেই সামনে আসে সালেউদ্দিন আহমেদের নাম। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর কেবল নামী অর্থনীতিবিদই নন, বরং দলমত নির্বিশেষে সবার কাছে স্পষ্টবাদী হিসেবে তার সুনাম রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল দেশের শিক্ষাঙ্গনে এক পরিচিত নাম। গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে সরব ছিলেন তিনি। আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা তুলে ধরে তিনি আলোচনায় আসেন এবং সরকারের রোষানলে পড়েন। সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। দায়িত্ব পালন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে। তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব। কূটনৈতিক হিসেবে তাকে একজন বিজ্ঞজন হিসেবেই বিবেচনা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি মতামত দিয়ে থাকেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ হিসেবে সর্বজন পরিচিত ব্যক্তি সৈয়দা রেজওয়ানা হাসান। প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পাওয়া ছাড়াও 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব ও 2012 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারের জন্য আন্তর্জাতিক খ্যাতি আছে তার। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সপ্তাহের ব্যবধানে এখন নিজেরাই সরকারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র নাহিদ আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের বর্তমান শিক্ষার্থী। সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন একজন সামরিক ব্যক্তিত্ব। অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণার পাশাপাশি গণমাধ্যমে লেখালেখি ও মতামত দিয়ে থাকেন। লেখক ও গবেষক ফরিদা আক্তার সবচেয়ে বেশি পরিচিত মানবাধিকার কর্মী হিসেবে। পঞ্চগড় জেলার এই বাসিন্দা 2008 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। আফম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি।
গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নূরজাহান বেগম এখন গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ডক্টর ইউনূসের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ মূলত সুপরিচিত মানবাধিকার, সুশাসন ও নির্বাচন ব্যবস্থাপনা সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে আন্দোলনকারী হিসেবে গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন তুলে আলোচিত ছিলেন তিনি। তৌসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কাজ হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তাঁর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এসব কথাই জানিয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার ওপর নতুন বাংলাদেশের দায়িত্ব তুলে দিয়েছে ছাত্র জনতা, তাকে বরণ করতে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে জড়ো হয় শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও দেশ বিদেশের গণমাধ্যম কর্মীরা। আজকে থেকে নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা যাতে আর না থামে, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আশা করব আমরা সেই স্বাধীনতার আসল সুফলটা ইনশাআল্লাহ ভোগ করতে পারবো। আগে যা হয়েছে সব ভুলে যায় আমরা সবাই একসাথে আমাদের দেশটাকে নতুন করে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বেলা 2:10 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী উড়োজাহাজ। বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সহ অন্য 2 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক। তার সরকারের প্রধান চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদের রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসে। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। প্রায় 2 ঘন্টা বিমানবন্দরে অবস্থান করেন ডক্টর ইউনূস। বিকাল 4:10 ভিভিআইপি প্রোটোকলে বিমানবন্দর থেকে বের হয় তাঁর গাড়ি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। তৃতীয় দিনের মতো রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের ভূমিকায় থাকা শিক্ষার্থীদের তাদের সঙ্গে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন, বিএনসিসির ক্যাডেট সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থাকা তরুণদের হাতেই সুরক্ষিত আগামীর বাংলাদেশ দাবি সাধারণ মানুষের। এ যেন এক নতুন বাংলাদেশ, নিজের দেশকে ঢেলে সাজাতে চারিদিকে তারুণ্যের আয়োজন। ট্রাফিক নিয়ন্ত্রণে রাজধানীর সড়কে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। সপ্তাহের শেষ কর্মদিবসে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন, বিএনসিসির ক্যাডেটরা সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই আসি এখানে আমাদের আশা। ট্রাফিক রুলসগুলো মানলেই ওনারা যদি কন্ট্রোল করতে পারে ভালোভাবে, তাহলেই ট্রাফিকটা স্বাভাবিক হবে। গাড়ি ঘোড়া যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা নিয়োজিত। রাস্তায় সিগন্যালের পাশাপাশি ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থানে গাড়ি ওঠানামা ও গণপরিবহনের কাগজপত্র যাচাই বাছাই থেকে শুরু করে ফিটনেসবিহীন গাড়ি ও অনিয়মকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতেও দেখা যায় শিক্ষার্থীদের। ভালো করে যদি ট্রাফিক আইনটা মেনে বুঝাইতে পারে তাহলে জনগণরা অবশ্যই বুঝবে। জনগণের জন্যই আমরা কাজ করতেছি। রুলস মানবো, আমরা দেশকে পরিচ্ছন্ন রাখবো। ভবিষ্যতে যদি কেউ স্টুডেন্টদের উপর, সাধারণ জনগণের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, আমরা সেটা দমন করব। দেশ বদলাতে তারুণ্যের এই উদ্যোগে সামিল হতে তপ্ত রোদে কেউ দিচ্ছে ছায়া, কেউ বা আবার এগিয়ে দেন পানি। ওদেরকে কেউ পেমেন্ট করবে, কিছু করবে, এইভাবে ওরা কাজ করছে না, নিঃস্বার্থভাবে কাজ করছে। এটা আমাদের জন্যই করতেছে। যে এই ছেলেরা, এই যে কোমলমতি ছেলেরা এগুলো করতেছে, তো আমাদের খুব ভালো লাগছে।
তরুণদের এমন কাজের প্রশংসা করছেন পথচারীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার আশাবাদী তারা। আইন শৃঙ্খলার যে বিষয়টা মেনটেন করতেছে, এটা ওদের জাতীয় স্বার্থে বিরাট একটা ত্যাগ। যে সরকারি আসুক নিত্যপণ্যের দাম কমাবে, ভ্যাট কমাবে, যে ট্যাক্স কমাবে, কোনো দুর্নীতি জানি না থাকে, আমি বুঝি না, বিএনপি বুঝি না। এদিকে সেনা সদস্যদের উপস্থিতিতে খুলেছে রাজধানীর নিউ মার্কেট। এতে সন্তুষ্টি প্রকাশ করেন দোকানিরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার গভীর রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দল বেঁধে পাহারা দেয়। খবর পেয়ে সেনা সদস্যরাও ডাকাতির অভিযোগে কয়েকজনকে আটক করে। বুধবার মধ্যরাত মিরপুরের ইসিবি চত্বর এলাকার দৃশ্য এটি। স্থানীয়রা জানায় প্রায় 1 থেকে 150 লোক একযোগে ডাকাতি করছে ওই এলাকার বাড়িঘরে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সময় কয়েকজনকে আটক করে সেনা সদস্যরা। এটি ধানমন্ডি 28 নম্বরের চিত্র। রাত 12টার পর আবাসিক এলাকার বাসাবাড়ি থেকে সড়কে বেরিয়ে আসেন স্থানীয়রা। প্রায় সারা রাত টহল দিতে দেখা যায় তাদেরকে। ডাকাত আতঙ্কে মিরপুরের বিভিন্ন এলাকার সুরক্ষা নিশ্চিতে লাঠি হাতে টহল দিতে দেখা যায় স্থানীয়দের। রাত 2টার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে ধানমন্ডি, ঝিগাতলা, মোহাম্মদপুর, মিরপুর, গুলশান ও উত্তরার বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং শুরু হয়। সতর্ক করা হয় এলাকাবাসীকে। এই সময় অনেকেই সেনাবাহিনীর হেল্প নম্বরে ফোন দিয়ে তাদের সহায়তা চায়। এক পর্যায়ে বিভিন্ন এলাকায় সেনা টহল শুরু হয়। আটক করা হয় বেশ কয়েকজন ডাকাতকে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। বাংলাদেশে প্রাণহানির ঘটনা এবং মায়ের পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে ব্যথিত বলে জানিয়েছেন তিনি। কঠিন এই সময়ে মায়ের পাশে থাকতে না পারায় হৃদয় ভেঙে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার এক এক্স বার্তায় এসব কথাই জানিয়েছেন পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক তিনি। কর্মসূত্রে বসবাস করছেন ভারতের নয়াদিল্লিতে। জামালপুর ও গাজীপুর জেলা কারাগারে বিদ্রোহ হয়েছে। গাজীপুরে 3 কারারক্ষী সহ আহত হয়েছে 16 জন। গাজীপুরের জেলা কারাগারের বন্দীরা আজ হঠাৎ করেই বিদ্রোহ শুরু করেন। এ সময় কারারক্ষীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 3 জন কারারক্ষী ও অন্তত 13 জন কারাবন্দী আহত হন। তবে কোনো বন্দী পালাতে পারেনি। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল গাজীপুর জেলা কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুপুরে জামালপুর জেলা কারাগারের ভেতরে অস্থিরতার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পুরো কারাগার ঘিরে রাখে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এতে শহর জুড়ে দেখা দেয় আতঙ্ক। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, সংবিধানের 64-1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত রয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। নিয়মিত সংবাদ সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের এক মুখপাত্র পিটিআইকে বলেছে, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী হতে হবে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। শপথ নিল নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে 14 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কাজ হবে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দিনের মতো রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করলেন শিক্ষার্থীরা, বিভিন্ন মহলের প্রশংসা। রাজধানীর বিভিন্ন এলাকায় গতরাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে, পাহারা দেয় স্থানীয়রা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।